স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। শিল্প কারখানায় দুর্ঘটনা বেড়েই চলেছে। ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি রয়েছে তাজরিন অগ্নিকাণ্ড, স্পেকট্রাম ও রানা প্লাজা ধসের মতো দুঃসহ স্মৃতি। কতটা ঝুঁকিতে বাংলাদেশের শ্রমিক, নিরাপত্তা বাড়াতে কি করণীয়, এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এবং ৭১ টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা। স্বাগত আপনাদের। সেটা এই যে বিভিন্ন সময় দুর্ঘটনার কথা আসে, সম্প্রতি আমরা দেখলাম আশুলিয়াতে একটা কারখানায় বড় দুর্ঘটনা ঘটলো। এই যখন দুর্ঘটনাগুলো ঘটে কয়েকদিন খুব এটা নিয়ে আলোচনা হয়, হইচই হয়, তারপর আবার এটা থামতে না থামতে আরেকটা দুর্ঘটনা। স্থায়ী কোনো সমাধান কি নেই মানে শ্রমিকের নিরাপত্তার জন্য? অনেক ধন্যবাদ। আমি শুরুতে যারা ইতিমধ্যে জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করছি এবং বিশেষ করে গতকালকে গ্যাসলাইটে গত পরশুদিন যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় ইতিমধ্যে 2 জন নিহত হয়েছে এবং অন্যরা বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি গত পরশুদিনই গিয়েছিলাম দেখতে। এরকম দেখা আমরা শুরু করেছি সারাকা গার্মেন্টস থেকে এবং একটির পর একটি ঘটনা ঘটছে, কিন্তু তখন যত ভয়াবহ অবস্থা ছিল এখনো ভয়াবহ অবস্থাটা নেই। কিন্তু তারপরেও আমরা বলবো যে কেন একটি দুর্ঘটনা ঘটবে, কেন ঘটা উচিত নয়। সেক্ষেত্রে কথাটি হচ্ছে বিশেষ করে তাজরিন এবং রানা প্লাজার ঘটনার পরে, তাজরিনের ঘটনার পরপরই সমস্ত বিদেশি সংস্থাগুলো, বিদেশি সংগঠনগুলো তারা যেমন তাকালো, তেমনি করে আইএলও, বিশেষ করে আন্তর্জাতিক শ্রম সংস্থা, তারা বাংলাদেশের সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হলো এবং সেখানে স্থায়ী সমাধানের জন্য কতগুলো কথা বলা হয়েছিল। তার একটি হচ্ছে আইএলও কনভেনশন 121-এর আলোকে একটি ক্ষতিপূরণ নির্ধারণ করা, এটা একটি বিষয়। 2 নম্বর কথা হচ্ছে যে নিরাপত্তার জন্য আমাদের যে শ্রম আইন অনুযায়ী যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই সমস্ত বিষয়গুলোতে নজর দেওয়া। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে যা যা শ্রম আইনে আছে তা আছে কি না সেটা দেখবার জন্য মনিটরিং ব্যবস্থা। এই 3টা বিষয়ের উপরে যদি আমরা নজরদারি করি বা খবরদারি করি এবং আমরা বিশ্লেষণ করি এই কটা ঘটনায় কি হয়েছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সমস্যাটি কোথায়। যেমন আমরা মনে করি যে কোনো জায়গায় যে কোনো একটা অপরাধের জন্য যদি আমাদের শাস্তি কি, সেই শাস্তির মাপটা যদি বড় হয় তখন মনে হয় এখানে বোধহয় সবাই একটু সাবধানতা অবলম্বন করবে। ঠিক সেরকমই ক্ষতিপূরণ, যেমন চিন্তা করুন টাম্পাকোতে ইতিমধ্যে 1 লাখ টাকা করে জমা দিয়েছে শ্রমিক। আমাদের ক্ষতিপূরণের ইয়েতেও রয়েছে 1 লক্ষ টাকা, মৃত্যুতে 1 লক্ষ টাকা দিতে হবে শ্রম আইন। কিন্তু বাস্তব ঘটনা কি বলে? রানা প্লাজার ঘটনার পরে আপনারা দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কাউকে কাউকে 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে আমরা কি বলবো, এটা কি ক্ষতিপূরণ নাকি এটা প্রধানমন্ত্রীর অনুদান, কোনটা? এটা নির্ধারণ করাটা খুব জরুরি। ক্ষতিপূরণটা দেয়ার দায়িত্ব কি মালিকের না? মালিক, প্রাইভেট কোম্পানি যেগুলো সেগুলো মালিকই দেবে। ফলে এখানে খুবই নির্ধারণ করার দরকার যে সেটা কি হবে। আইএলও 121 ধারা অনুযায়ী, কনভেনশন অনুযায়ী সেখানে লস অফ আর্নিং বলে একটা কথা আছে। অর্থাৎ একজন শ্রমিক যিনি মারা গেলেন তিনি যতদিন বেঁচে থাকতে পারতেন একটা আনুমানিক হিসাব করে, সেই হিসাবে তিনি যে বেতন পেতেন সেই বেতনকে হিসাব করে একটা হিসাব সংখ্যা ধরা হয়, সেটাকেই কিন্তু পরিপূর্ণ যথার্থ ক্ষতিপূরণ হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে আইএলও কনভেনশন 121 অনুযায়ী যারা যারা এটা নির্ধারণ করছেন, সেখানে আমরা কোনোভাবেই এই কথাটি আজকে আমরা শ্রম আইনে আনতে পারছি না। এবং একই সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যমান আইনে কি বলছে? সর্বোচ্চ 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা বলা হচ্ছে। আর আহতদের জন্য আহতের বিভিন্ন অবস্থা, আঙুল কাটা গেলে একরকম, হাত কাটা গেলে একরকম, পা কাটা গেলে একরকম, এভাবে বিভিন্নটা নির্ধারিত করা আছে। কিন্তু আমরা জানি যে এটা দিয়ে কিছুই হয় না এবং যেটার কারণেই আমরা দেখেছি রানা প্লাজায় যখন সারা কিছু হয় না বলছেন, যেটা আছে শ্রম আইনে সেটাও কি পাচ্ছে সবাই? সেটাও পরিপূর্ণভাবে পাচ্ছে না, পরিপূর্ণভাবে সবসময় পাওয়া যায় না, যার জন্য খবরদারি করতে হয়, নজরদারি করতে হয়, আমাকে বলতে হয়, তারপরে সেটা আসে, তার আগে নয়। আর তার চেয়ে তো বড় কথা হচ্ছে যে এটার জন্য যারা দায়ী তাদের শাস্তির ব্যবস্থাটা করা।
এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যিনি অপরাধী তার কি শাস্তি হবে, এই বিষয়টা বিবেচনা করা দরকার। আমি যেটি ক্ষতিপূরণের ব্যাপারে আরেকটু বলে শেষ করতে চাই সেটা হলো যে আজকে আমি যখন মধ্যম আয়ের দেশ বলছি বাংলাদেশকে, তাহলে সেই সময়ে একজন মানুষ মৃত্যুপুরীতে পড়ে যাবে আর তার জন্য কতটুকু টাকা আমরা নির্ধারণ করব, এটা অত্যন্ত বিবেচনার বিষয়। যেমন আমরা আজকে শ্রমিকদের জন্য আমরা পরিপূর্ণভাবে প্রভিডেন্ট ফান্ড, অথবা তারা যখন ফেরত যায় তখন খালি হাতেই তারা ফেরত যায়, তারা কিন্তু কিছু একটা নিয়ে যায় না। আমাদের যেমন যারা সরকারি কর্মকর্তা, তারা যখন একটা চাকরি, কর্মকর্তারা যারা, তারা যদি চাকরি ছেড়ে দেন, পেনশন স্কিম সব মিলে প্রায় 50 লক্ষ টাকার অধিক টাকা তারা পাবেন আজকের সময়। তাহলে একজন শ্রমিকের জন্য কি হবে? ঠিক আছে, 50 লক্ষ না হোক, একটা তো বিবেচনায় আনতে হবে যে আমাদের কতটুকু তাদেরকে দেওয়া উচিত, সাধারণ হিসাব মতো কতটুকু তাদেরকে দেওয়া উচিত। ফলে আজকে দুটো জিনিস গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে আইনটি যেমন খুব শক্তভাবে দেখতে হবে, দ্বিতীয় হচ্ছে যথাযথ ক্ষতিপূরণের আইনটি আমাদের করা দরকার। এবং এই আইনটি করবার জন্য তাজরিন ঘটনার পরে কিন্তু আইএলও যখন এসেছিল, তার পরপরই কিন্তু আবার রানা প্লাজা ঘটে গেল, এবং রানা প্লাজা ঘটার পরে খুবই কঠোর হলো তারা, আইএলও এবং বায়াররা সহ তারা খুব কঠোর হলো এই জায়গাটাতে। কিন্তু সরকারের সঙ্গে এই বিষয়টার উপরে নির্ধারণ করে, এটাকে ভিত্তি ধরে, আইএলওর 121 ধারাকে ভিত্তি করে ক্ষতিপূরণের জন্য একটি জাতীয় মানদণ্ড তৈরি করবার কথা ছিল। এই জাতীয় মানদণ্ডতে কিন্তু আমাদের সরকার এখনো তৈরি করতে পারেনি। ভাই, এই যে নজরদারির কথা বলছিলেন আপনি, দেখেন তাজরিন, তারপর রানা প্লাজা, তারপর নজরদারি জোরদার করা হলো, তারপরও আমরা দেখছি চাম্পাকর মতো ঘটনা ঘটছে, এই সাম্প্রতিক ঘটনা ঘটছে। এখানে সমস্যাটা কোথায়? নজরদারিটা কি একটা অন্যতম সমস্যা না? নজরদারি তো একটা বড় সমস্যা আছেই, কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের প্রাইভেট সেক্টর এখন পর্যন্ত ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে যতটা আয় এবং মুনাফার দিকে যত নজরদারি আছে, শ্রমিকের কর্মপরিবেশের দিকে তাদের কিন্তু সেই নজরদারিটা নেই। তাদের কোম্পানিগুলো ফায়ার সার্টিফিকেট আছে কিনা, বিশেষ করে যদি কারখানা হয়ে থাকে, এবং সেখানে রেগুলার ফায়ার ড্রিলিং হয় কিনা, এটা যেমন কোম্পানির দায়িত্ব, আবার কিন্তু যারা এগুলো দেখভাল করার দায়িত্ব সরকারি প্রতিষ্ঠান, তাদেরও দায়িত্ব। উভয় ক্ষেত্রেই কিন্তু একটা নজরদারি এবং সিরিয়াসনেসের অভাব আছে। আরেকটা দেখেন, আমাদের কোথাও কিন্তু এই জিনিসটা তাজরিনের পরে এবং রানা প্লাজার পরে এক ধরনের চাপ সৃষ্টি হয়েছিল যে কর্মী অনুপাতে সিঁড়ি যথার্থ কিনা, এই জায়গাটা এনশিওর করা, এবং ওয়ার্কিং জায়গায় স্পেসটা একজন ওয়ার্কার আরেকজন ওয়ার্কার থেকে কত দূরে অবস্থান করবে, তার মেশিন কত দূরে থাকবে, তাই তো এগুলো কিন্তু একটা মেজারমেন্ট দেওয়া আছে। মেশিনটা কত দূরে থাকবে, সে মেশিন থেকে কত দূরে থাকবে, তার স্পেসটা কি হবে আরেকজন শ্রমিক থেকে, এবং সে যখন কোনো সিচুয়েশন অ্যারাইজ করবে সে রান করতে পারবে কিনা, এই ধরনের নানা গাইডলাইন্স দেওয়া আছে। আপনি দেখবেন যে সিঁড়ির মধ্যে স্তূপ করে ওয়াকওয়ের মধ্যে হয়তো ফেলে রাখছে। এগুলো সবগুলোই কিন্তু হয়ে গেছে কি, আমরা কেউ দেখছি না বিষয়গুলো, যাদের দেখার কথা তারা দেখছে না। আমাদের প্রাইভেট সেক্টরের বড় ধরনের বিকাশ আছে কিন্তু, এবং বাংলাদেশের অর্থনীতিরও বিকাশ আছে, কিন্তু একই সাথে ইরেসপন্সিবিলিটিরও একটা সিরিয়াস বিকাশ আছে। আমরা ক্রমেই আমরা বলবো যে এখানে কর্পোরেট কালচার তো নাই, ক্রমেই ব্যক্তিখাতের সামন্ততন্ত্র চালু হয়েছে এই জায়গাগুলোতে। মালিক যা বলছে সেটাকেই মেনে নিতে হচ্ছে। কেন মেনে নিতে হচ্ছে? এই কারণে যে সরকারের বিভিন্ন সংস্থাগুলো তাদের নিয়ন্ত্রণে চলে যায়। কম্পেনসেশন হলো ঘটনা ঘটার পরে, কিন্তু তার আগে যে তদারকি, যে প্রত্যেকটা জায়গায় পরিবেশটা ঠিক আছে কিনা। একটু যদি ইন্টারভিউ করি আপনাকে, আপনি কি মনে করেন না, ধরেন প্রাইভেট সেক্টরে যে বিকাশ হচ্ছে সেটাকে যদি ঠিকমতো মনিটরিং এর আওতায় না আনা হয়, তাহলে তো এরকম স্বেচ্ছাচারিতা বাড়বেই। আমরা বিকাশ বলতে বোঝাচ্ছি এক ধরনের সার্জ আছে, অনেক কোম্পানি আসতেছে, অনেক ব্যবসা করছে, সেটা তো পজিটিভ ডেফিনেটলি, এবং অনেক প্রফিটও করছে, অনেক ক্ষেত্রে সাফল্য আছে, ভালো গ্রিন ফ্যাক্টরির মতন কোম্পানিও আমাদের এখানে আছে। কিন্তু আপনি যদি বড় আকারে দেখেন, এক ধরনের সাংঘাতিক, আমি বলবো মানে ইরেসপন্সিবিলিটি, দায়িত্বহীনতার জায়গাটা ভয়ঙ্কর ভাবে আছে। এই যে একের পর এক ঘটনা ঘটছে, ধসে পড়ছে, আগুন লাগছে, কোথাও কি কারো কেয়ার আছে? টাম্পরকুর ঘটনার পরপরই আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, এইবার বোধহয় সরকার একটু, কারণ তাজরিনের অলরেডি কিন্তু 24 তারিখে বার্ষিকী গেল, কিন্তু আবার দেখেন গ্যাস লাইটারের ঘটনায়, এবং গ্যাস লাইটার কারখানায় কি বের হলো যে আগুন নেভানোর কোনো ব্যবস্থাই ছিল না। সেখান থেকে নজরদারি শুধু না, যে কোম্পানি করছে সে আসলে তার সিরিয়াসনেস কোথায়? সে কি কতগুলো মানুষকে মৃত্যুকূপে নিয়ে এসে কাজ করাচ্ছে?
বিষয়টা তো তাই। আমি শুধু প্রফিটের জন্য কাজ করব? অর্থাৎ যিনি প্রতিষ্ঠান গড়ছেন, যিনি কারখানা খুলছেন, একই সাথে সরকারের যে সংস্থাগুলো মনিটর করার কথা, উভয় ক্ষেত্রেই আমরা একটা বলবো বিরাট গাফিলতি বিরাট আছে। গাফিলতি। বিরতিতে যাওয়ার সময় হয়েছে, তার আগে একটা তথ্য দিয়ে যায় আপা, আমি গণমাধ্যম থেকেই নিলাম যে 2007 থেকে 2016 সালের সেপ্টেম্বর পর্যন্ত শিল্প দুর্ঘটনায় সারা বিশ্বে প্রাণ হারিয়েছে 1600 জনের বেশি। এর মধ্যে শুধু বাংলাদেশেই প্রাণ হারিয়েছেন 1200 জনের বেশি, এবং 6টি দুর্ঘটনার এই 10 বছর সময়ে 6টি দুর্ঘটনা 3টি হয়েছে বাংলাদেশে। দেখেন, তাহলে এই বছর, শুধু এই এই ক্ষেত্রে বছরই- আমি একটু বিরতি নিই। এই ক্ষেত্রে ধরেন আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু বিরাটভাবে একটা প্রশ্নের মুখে পড়ে। এটা নিয়ে আমরা আলোচনা করব বিরতি থেকে এসে। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ব্রেকটাইম ঢাকায়। রেজা ভাই, যেটা বলে গিয়েছিলাম যে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটা বিরাট একটা নেতিবাচক একটা প্রভাব পড়ছে আমাদের এই শিল্প কারখানার পরিবেশ এবং দুর্ঘটনাগুলো। দেখেন, আজকাল যখন কোনো ঘটনা ঘটে, এটা ছড়িয়ে পড়তে কিন্তু সময় লাগে না বেশি। গণমাধ্যম, অনলাইন, সামাজিক মাধ্যম, নানা কিছুর মাধ্যমে। ফলে দেখা যায় যে নেতিবাচক খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু বাংলাদেশের কিন্তু অনেক ইতিবাচক দিক আছে, অনেক সাফল্য আছে। ধরেন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বলেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলেন, এইসব ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এখন রোল মডেল অনেকের কাছে। সোশ্যাল সেক্টরে আমাদের যে সাফল্য, সেগুলো অনেক জায়গায় উচ্চারিত হয়। অনেক সম্প্রতি যে এফএও যেটা রিপোর্ট লিস্ট করেছে যে আমাদের হাঙ্গার ম্যানেজমেন্ট, ক্ষুধা ব্যবস্থাপনায় সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ বেস্ট। আমরা কৃষি ব্যবস্থাপনায় আমরা অনেক দূরে গিয়েছি। কিন্তু এত যে সাফল্য আমরা নারী ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের সাফল্য আছে, লেখাপড়া, নারীদের লেখাপড়ার বিষয়ে আমাদের অগ্রগতি আছে। এবং সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রেসিডেন্ট ঘুরে গেলেন, তিনি বলেছেন বাংলাদেশ একটা মাত্র দেশ যে দেশের কথা সব জায়গায় উচ্চারিত হবে শুধু নারীদের কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি, মেয়েদের অবদান অর্থনীতির ক্ষেত্রে। এত যে আমাদের সাফল্য, কিন্তু এই দু একটা ঘটনায় কিন্তু আমাদের হিউজ একটা ইমেজ ক্রাইসিস হয়ে যায়। রানা প্লাজা এবং তাজরিনের ঘটনার পরে যে সমন্বিত পরিকল্পনা নেওয়া হলো, বায়াররা আসলো, এটা শুধু পোশাক কারখানার ব্যাপারে না, সব কিছুর ব্যাপারে আমাদের সরকার এবং প্রাইভেট সেক্টর কিন্তু একটা সিরিয়াসনেস দেখালো। কিন্তু তারপরে দেখেন টাম্পাকর ঘটনা, তারপরে আবার এই ঘটনা, এগুলো হয় কি? এবং সম্প্রতি আমরা যে হিসাব দেখলাম, আপনি যে হিসাবটা দেখিয়েছেন, শুধু জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় 200-র উপরে ঘটনা ঘটেছে। আমরা মাত্র কয়েকটা ঘটনা জানতে পেরেছি, শুধু আগুনের ঘটনা ঘটেছে। 2011 থেকে 2015 বাংলাদেশে প্রায় 3000-এর মতন আগুনের ঘটনা ঘটেছে বিভিন্ন কারখানায়। তো এগুলো তো আপনি লুকিয়ে রাখতে পারবেন না। এইসব ঘটনা বিশ্বে যারা শিল্প কারখানা দুর্ঘটনা প্রতিরোধের ব্যাপারে মনিটরিং করে, তারা কিন্তু এগুলো জানে, এবং এরা কিন্তু বিভিন্ন জায়গায় লবিস্ট যারা থাকে তাদের কাছে এটা পৌঁছে দেয়। ফলে সারা বিশ্বে আমাদের এত সাফল্যের পরও আমরা কিন্তু একটা নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে পারছি না। এটা, এবং এইখানেই কিন্তু আমাদের একটা বড়, আমি বলবো, ব্যর্থতা, যে আমরা আমাদের সাফল্যগুলো সব ধামাচাপা পড়ে যাচ্ছে, আমাদের অগ্রগতিগুলো। আজকে বাংলাদেশে বেশ কিছু এমন কারখানা আছে যেগুলো পৃথিবীর অনেক উন্নত দেশের কারখানার চাইতেও বেটার, অথচ আবার এমন কারখানা আছে যেখানে শ্রমিক মরে যাচ্ছে, তার কাজের পরিবেশ ভালো না, কম্পেনসেশন পাচ্ছে না। এবং আমাদের যে সার্ভিস রুলসটা আছে, যেটা আপা কিছুটা টাচ করেছিলেন, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, এইটা সারা পৃথিবীতে এখন বাংলাদেশ নিয়ে আলোচনা। আপনি জানেন, যতগুলো লেবার কনফারেন্স হয় সেখানে এটা আলোচনায় আসে যে বাংলাদেশের কারখানাগুলো, প্রাইভেট সেক্টর তার শ্রমিক কর্মচারীদেরকে, এমনকি কর্মকর্তাদেরও প্রভিডেন্ট ফান্ড দেয় না। শ্রমিকের কথা বলেন, প্রাইভেট সেক্টরে আই হ্যাভ ডাউট যে কোনো ক্ষেত্রেই এটা মানা হয় কিনা। বাংলাদেশের ব্যক্তি খাতে খুব অল্প কিছু জায়গা ছাড়া বেশিরভাগ জায়গায় প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির ব্যবস্থা নাই, অথচ আইনে কিন্তু আছে। আমাদের পাশের দেশ ভারতে যদি আপনার ব্যক্তিগত কর্মচারীও 11 জনের বেশি থাকে, তাহলে আপনাকে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি দিতে হবে। এই মনিটরিংটা আছে, অথচ বাংলাদেশে কিন্তু। এই প্রসঙ্গে একটু আপনার কাছে যাচ্ছে আপা, আমি জানি যে আমাদের শ্রম দপ্তরের আইন অনুযায়ী যেসব কারখানায় 100 জনের বেশি শ্রমিক থাকবে সেখানে গ্রুপ বীমা করতে হবে, এরকম একটা আইন আছে আমাদের। কিন্তু ধরেন টেম্পাকোর ঘটনা ঘটার পর দেখা গেল সেখানে শ্রমিক ছিল 250 জন, সেখানে শ্রমিকদের কোনো বীমা ছিল না, অথচ সেখানেই তাদের যন্ত্রপাতির জন্য বীমা করা হয়েছে 66 কোটি টাকা। তো এটা থেকে মালিকদের মনস্তত্ত্বটা পরিষ্কার বোঝা যায়। তো এই যে এগুলো তো মালিকরা চেষ্টা করবেই যত বেশি সম্ভব মুনাফা করা যায়, কিন্তু এগুলোকে ধরার বা মনিটর করার দায়িত্ব যাদের, তাদেরকেও প্রশ্নের মুখে দাঁড় করানো উচিত না? যেমন আপনিও তো দায়িত্বে আছেন শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি, আপনারাই বা কি করছেন? হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন। এই মনিটরিং এর কথা বলে, এই যে ইন্সপেকশনের কথা বলে আমরা বলতে 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 আমরা হয়রান হয়ে গেলাম। কিন্তু এই রানা প্লাজার ঘটনা, তাজরিনের ঘটনার পরে যখন আইএলও খুব চেপে ধরলো
এবং আমাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হলো, এবং বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন এটা আর বাড়তে দেওয়া যাবে না, এটা যে কোনোভাবে হোক ব্যবস্থা গ্রহণ করো। তখন আমরা দেখলাম সরকারি সিদ্ধান্ত হলো আমাদের ইন্সপেক্টরের সংখ্যা বাড়াতে হবে, এবং 200-র মতো ইন্সপেক্টরের সংখ্যা বাড়ানো হলো, এবং সেগুলো নেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হলো 1 বছরের মধ্যে। এবং আমাদের যে ইন্সপেক্টর ফ্যাক্টরিজ ছিলেন তাকে ইন্সপেক্টর জেনারেল অফ ফ্যাক্টরিজ করা হলো, তারও প্রমোশন হলো। আচ্ছা, সবারই কিছু পুরো পরিদপ্তরটাই অধিদপ্তরে পরিণত হলো। এগুলো হওয়ার পরে আমরা দেখলাম যে সেটা ঠিক হয়েছে, কিন্তু এই কাজটাকে যে আবার মনিটর করা, সেটা নতুন যারা হয়েছে তাদেরকে ওরিয়েন্টেশনে নিয়ে এসে তাদের ইন্ডাকশনের যে বিষয়গুলো সেগুলোর ব্যাপারে যে সচলতা, সেই জায়গাটা কিন্তু আমরা আবার হারিয়ে গেলাম। এবং একই সঙ্গে সঙ্গে যেটুকু দেওয়া হয়েছে এইটুকু শুধু 200 ইন্সপেক্টর কিন্তু গার্মেন্টসের জন্যই যথেষ্ট না, আর তো আমার হাজারো কারখানা সব রয়েছে। এই যে দোকান কর্মচারী আপনার চোখের সামনে আপনি দেখবেন, একটু বলে কি আপনার 5,500 ব্রয়লার আছে, হ্যাঁ, ব্রয়লার আছে, ব্রয়লার। ব্রয়লার আছে 5,500, সেটার জন্য ইন্সপেক্টর নাকি আছে 20 জন, আমি হ্যাঁ, একটা তথ্য পেলাম। এরকম। 5,500 ব্রয়লার সেটা মনিটরিং করবে 20 জন। করবে 20 জন, সেটা যদি আমি বছর হিসাব ঘুরে আসতে পারবে না। সুতরাং এই জায়গাটাতে দুটো জিনিস আছে, একটা আছে সেলফ মনিটরিং, যে হ্যাঁ, যে প্রত্যেকটি কারখানা তারা নিজেরা নিজেদের জিনিস মনিটর করবার জন্য একটা ব্যবস্থা থাকতে হবে, এবং সেখানে কথা আছে, একটা সেফটি কমিটি আছে, করার নিয়ম আছে আমাদের শ্রম আইনে। শ্রমিক এবং মালিকের প্রতিনিধিরা একসঙ্গে সেই সেফটি কমিটিতে থাকবে, এবং প্রতিনিয়ত কারখানার সবকিছু শ্রম আইন অনুযায়ী অথবা শ্রম নিরাপত্তা আইন অনুযায়ী যা যা থাকা দরকার তা আছে কিনা, এই জায়গাটাও যদি আমরা সচেতন হতাম, তাহলে যদি ইন্সপেক্টর 2 মাস পরেও আসে আমরা কিন্তু বিপদের হাত থেকে রক্ষা পাই। একটা জিনিস মানে আমি একটু বলতে চাই এখানে, যে ধরেন সবগুলো কারখানায় একেবারে গিয়ে গিয়ে হয়তো ইন্সপেকশন সম্ভব না, কিন্তু র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে একটা দুইটা যদি ধরে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কি আশপাশের আরো 10টা সাবধান হয়ে যাবে? সেটাও তো একটা মেকানিজম। এখানে আমি বলবো, যত কথাই বলি না কেন, আমরা অনেক জায়গায় সেটা হচ্ছে আমাদের স্বজনপ্রীতি, আমাদের দুর্নীতি ভীষণভাবে ছেয়ে গেছে। এই জায়গাগুলো যদি আমি রক্ষা না করতে পারি, কারণ মালিকের কাছে যে যখন একজন ইন্সপেক্টর ধরা খেয়ে যায় বা উঠে আসতে বাধ্য হয়, তখন আর কিছু করার থাকে না, এবং তারা মালিকের কাছে হিসাব নিকাশ তার টেবিলে বসেই করে ফেলতে চায়। কিন্তু অন্য জায়গায় মূলত যে সেখানে ধরবে তার সামনে মালিক না, তার সামনে শ্রমিক, মালিক সকল, এবং বিল্ডিং, তার যন্ত্রপাতি সবকিছু নিরাপত্তাই তার কাছে বড়। কে মালিক, কে শ্রমিক, কে কি, সেটা দেখার বিষয়টা, এই মনোভাবটাই এখন পর্যন্ত আমরা গড়ে তুলতে পারিনি। এই মনোভাব গড়ে তুলতে না পারার কারণে বরং অনেক সময় দেখা যায় যে তাদের কথা মতো না হলে দেখা যাবে যে যেটা আইনের মধ্যে আছে সেটাও আবার মানে বেকায়দায় পড়ে যায় আর কি। আর একটি কারখানা স্থাপন করতে গেলে কয়েকটি জায়গায় কিন্তু আমাকে সার্টিফিকেশন করতে হয়। তো সেটা শুধুমাত্র যে কারখানা আগুন লাগলে পরে আগুনের সেফটি তা না, বিল্ডিংটা কিভাবে তৈরি হচ্ছে, কোন পরিবেশের মধ্যে আছে, কিভাবে তৈরি হচ্ছে, এটা কি পরিবেশ দূষণ করছে কিনা সেটাও তৈরি হচ্ছে, নাকি এটা পুস্তক বাঁধার জন্য তৈরি হচ্ছে, নাকি এখানে অন্য কোনো হালকা জিনিস তৈরি হবে ফুড প্রসেসিং এর জন্য হচ্ছে, আমি সেগুলো জিনিস খেয়াল করতে পারছি। আপনি তো শ্রমিকদেরকে নিয়ে কাজ করেন, ধরেন এই যে এইসব ক্ষেত্রে মালিকের অবহেলা এবং অব্যবস্থাপনা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে, হুমকির মুখে কিন্তু শ্রমিকরা। তাদেরকে সচেতন করে বা তাদেরকে সংঘবদ্ধ করে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে কোনোভাবে রিভার্স একটা চাপ দেওয়া যায় কিনা? আমরা একটা বিরতি নিয়ে আসি, আমি এটা আপনার কাছে বিরতির পরে শুনবো, মানে সেটার কোনো পথ আছে কিনা। আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম রেডলাইন ঢাকায়। যে প্রশ্নটা আপনার কাছে রেখে গিয়েছিলাম, যে শ্রমিকরা সংগঠিত হয়ে মালিকের উপর চাপ সৃষ্টি করতে পারছে না কেন, বাধাটা কোথায়? ধন্যবাদ। আমার মনে হয় যে শ্রমিকরা সংগঠিত হওয়ার ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন যে অধিকার, এই অধিকারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে গার্মেন্টসের শুধু নয়, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দোকান কর্মচারী, আপনি দেখবেন আপনার চোখের সামনে সব দোকানগুলো 16ই ডিসেম্বরেও আমি দেখছি দোকান খোলা, সরকারি ছুটির দিনেও দোকান খোলা, ঈদের পরের দিনও দোকান খোলা।
সেই জায়গাটাতে আমরা যদি বলতে যাই শ্রম আইন আছে, শ্রম আইন মানার কথা যদি বলা হয়, যেটা আমরা এটা মানতে পারবো না। ইগনোরিং মালিকদের একটা সমস্ত জায়গা থেকে একটা শ্রম আইনের প্রতি অবহেলা। আর এখানে যদি আমি শ্রমিকদেরকে সংগঠিত করতে যাই, প্রথমত তো চাকরির অসুবিধা, তাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। সংগঠিত হওয়ার আগেই যদি একজন শ্রমিক ছাঁটাই হয়ে যায়, তার কিন্তু সেটা করা সম্ভব না। এবং এই ক্ষেত্রে সরকারি চাকরিতে যারা থাকে তাদের যত শক্ত ইউনিয়ন করবার ক্ষেত্রে সুবিধা, বেসরকারি খাতে বা ব্যক্তি মালিকানা খাতে সেই সুবিধাটা নেই। এই কথাটা আমাকে বুঝতে হবে। এবং সেখানে সংগঠিত হবার জন্যে ট্রেড ইউনিয়ন করবার অধিকার আইনি যতক্ষণ না হচ্ছে, আইনগতভাবে আছে, কিন্তু এটাকে মেনে নেওয়া এবং এটা দেখবে কে, এটা দেখবার জন্য আবার সে লেবার অফিসে আমাকে যেতে হবে, ফ্যাক্টরি ইন্সপেক্টরদের কাছে যেতে হবে, জেডিএল এর কাছে যেতে হবে, তাদেরকে যে বলতে হবে, তখন সে লেবার ডাইরেক্টর তার অফিস সেটা দেখবে। সেই অফিসটা দেখতে আসলেই দেখা যাবে যে তার আগেই তারা মালিকের হাতে পড়ে গেছে। এমন নানা উপায়ে নানা বিধিতে তারা তাদেরকে বোঝ বানানোর চেষ্টা করবে যে এখানে ট্রেড ইউনিয়নটা চলবে না বা চলছে না। এই যে একটা হযবরল অবস্থা বলবো আমি, এবং সেখানে একটা গোষ্ঠী স্বার্থ কাজ করে। এই গোষ্ঠী স্বার্থকে যদি না ভাঙা যায়, আমার মনে হয় যে এই শ্রমজীবী মানুষরা যতই সংগঠিত হওয়ার চেষ্টা করুক না কেন, অত সহজ নয়। কিন্তু এটা একমাত্র বিকল্পই হচ্ছে ট্রেড ইউনিয়ন। আমি মনে করি ট্রেড ইউনিয়ন যতটা শক্তিশালী হবে, যতদিন না হবে ততদিন আসলে ততদিন না মালিকের হবে উপর কোনো ততদিন এই চাপ আসবে ধরনের না। ঘটনাগুলো ঘটতে থাকবে। রেজা ভাই, যেটা জানতে চাচ্ছি আপনার কাছে, যে এই যে ঘটনাগুলো, ধরেন রানা প্লাজার ঘটনাটা যখন ঘটলো, আমরা জানতে পারলাম যে ত্রুটিপূর্ণ ভবন। আমরা বলছি যে শুধু মালিক না, তার সঙ্গে আসলে এইসব দুর্ঘটনার পেছনে অনেকগুলো ফ্যাক্টর জড়িত, পক্ষ জড়িত। তো তাদেরকে সবসময় প্রশ্নের মুখে দাঁড় করানো যায় না, হয় না কেন এটা? না, যেমন ধরেন যে টাম্পাকুর বিল্ডিংটা যদি দেখেন, এটা কোনো বিল্ডিংই ছিল না। তারা এত স্ট্যান্ডার্ড ফয়েল তৈরি করছে, অথচ তাদের বিল্ডিংটা এত দুর্বল ছিল যেটা আগুনের পর ধসে পড়ে গেল, স্ট্রাকচারটা পর্যন্ত টিকে থাকতে পারলো না। এখন এখানে পৌরসভা থেকে অনুমোদন দেওয়া হয়, তার কাঠামোর অনুমোদন দেওয়া হয়, নকশার অনুমোদন দেওয়া হয়। যদি মেট্রোপলিটন এরিয়া হয় তাহলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মতন বড় সংস্থাগুলো অনুমোদন দেয়। এখানে যারা অনুমোদন দেয় তারা আপা যেটা বলছেন এটাই, ওই যে কাগজ, টেবিলে বসে তো কাগজটার অনুমতি দিচ্ছে, নকশাতে কি আছে আর কি বানাচ্ছে, এই যে ফিজিক্যাল Field মনিটরিংটা visit। এবং ইন্সপেকশনটা, সেটা কিন্তু হচ্ছে না। এইটা তো একটা দিক, আরেকটা দিক কি অবৈধ টাকার লেনদেন, বড় টেবিলে বসে হয় বলেই তো অবৈধ টাকার লেনদেন, এবং টেবিলে ডিসাইড হয়ে যাচ্ছে যে কি হবে না হবে। একই সাথে ট্রেড ইউনিয়নের কথা যেহেতু একটু আসলো, আমি একটু বলি, ট্রেড ইউনিয়ন রাইটসটা তো আমাদের এখানে দেয় না, অধিকারটা দিতে চায় না মালিকরা। একটা প্লি তৈরি করে, তারা একটা জায়গা তৈরি করে, সেটা হলো যে, যেমন ধরেন ইপিজেড গুলিতে পর্যন্ত ট্রেড ইউনিয়ন রাইটস দিয়ে কিন্তু দীর্ঘদিনের মুভমেন্ট হয়েছে, শেষ পর্যন্ত সফল হওয়া যায় না সেভাবে। একটা জায়গা তারা বলে যে বাংলাদেশে ট্রেড ইউনিয়ন অনেক বেশি মিলিটেন্ট, অনেক বেশি সন্ত্রাসী ধরনের, পলিটিসাইজ, জঙ্গি, সুতরাং এটা করা যাবে না। এই একটা অজুহাত তৈরি করে মালিকরা সরকারকেও পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়কে পর্যন্ত বুঝিয়ে ফেলে। ফলে দেখা যায় এই রাইটসটা কখনো এস্টাবলিশড হয় না, এবং শ্রমিকরা কিন্তু একটা অন্ধকারের মধ্যে থেকে যায়। আরেকটা কথা ইদানিং বলে, সেটা হলো এটাও তো একটা নিজস্ব অধিকার, ইচ্ছার ব্যাপার। শ্রমিকরা যদি না চায়, আমরা কিভাবে ট্রেড ইউনিয়ন করতে দিব? এই শ্রমিকরা যেটা চায় না, সেটা হলো আবার ট্রেড ইউনিয়ন লিডার যারা, তারা পারচেজড হয়ে যায়। দুঃখজনকভাবে সত্য, তারাও দেখা যাচ্ছে যে মালিকের লোক হয়ে যায়, তারা কিন্তু শ্রমিকের নেতা থাকে না। এবং আপনি একটা যথার্থ ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে, একটা বড় ক্ষেত্রে, এবং আপনি একটা যথার্থ কথাই কিবরিয়া বলেছেন যে যে শুধু মালিক তো না, আরো অনেকগুলো পক্ষ তো আছে এইটা দেখভাল করার। বিল্ডিংটা ঠিকমতো উঠলো কিনা, এখানে ঠিকমতো ফায়ার নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা, ওয়ার্কিং রাইট আছে কিনা, অনেক কিছু, পরিবেশ অধিদপ্তর আছে, পৌরসভা আছে, জেলা প্রশাসন আছে, কোথাও থেকে কোনো মনিটরিং দেখবে না, বিকজ প্রত্যেকে ব্যস্ত যার যার জায়গাটাকে। এবং এখানে একটা বড় ধরনের দুর্নীতি, এবং আমি বলবো অন্তহীন দুর্নীতি, এটা নিয়ন্ত্রণহীন এক দুর্নীতির চক্রে পড়ে গেছে পুরা দেশের। এবং এটা শুধু এই ক্ষেত্রে না, নানা ক্ষেত্রে, আপনি যদি সাধারণ ব্যবসা বাণিজ্যের দিকেও তাকান, একই অবস্থা বিরাজ করছে। এই যে মানে কারখানাগুলোর, আমরা একটা কথা বারবার আসে যে বিচারহীনতার কথা, যে বিচার হচ্ছে না, তাই দুর্ঘটনা বারবার ঘটছে। এই যে বিচার যেন হয়, দোষীরা যেন সাজা পায়, এটা নিয়ে আপনারা কোনো কাজ করেন কিনা? এটার উপরে হচ্ছে আবার আইন কিভাবে চলছে, মামলাটা কোর্টে কোথায় আছে, কোর্ট কতদিনে সেটা দিচ্ছে, জামিন যে কোনো ভাবে পেয়ে যাচ্ছে, এই পথে ওই পথে করে
যে মালিককে ধরা হলো সেই মালিক পার পেয়ে যাচ্ছে, অনেক দিন পরে তাকে আবার আত্মসমর্পণের জন্য বলা হচ্ছে, অর্থাৎ একটা লেংদি প্রসেসের মধ্যে পড়ে যাচ্ছে। এটাও কিন্তু আরেকটা কারণ যেখানে মানুষ হতাশ হয়ে যাচ্ছে। মানুষ চায় না যে এরকম একটা অবস্থা হোক, তাৎক্ষণিক একটা ব্যবস্থা গ্রহণ করতে চায় মানুষ। আপা আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর আরো কথা হবে, নিচে একটা বিরতির সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আপা আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে আপনি তো শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য একজন, এই কমিটির কাজ কি আসলে, তারা কি করে, তারা কিভাবে চাপ দিতে পারে? সব ধরনের অনিয়ম সবকিছু দেখবার জন্য এবং যেখানে যে নিয়ম করা দরকার, আইন করা দরকার, সেগুলো দেখবার জন্যই সংসদীয় কমিটিগুলো আছে। ফলে সেক্ষেত্রে সংসদীয় কমিটিগুলো যত বেশি রকম বসা দরকার, আমরা আসলে সেই সুযোগটা পাই না। এইটা একটা কারণ। আরেকটা কারণ হলো এত কাজ, এতগুলো বিষয়াদিকে সংসদীয় কমিটির তরফ থেকে এগুলোকে ধরে, এগুলোর পিছনে মনিটরিং করে এগুলোকে নিয়ে আবার ফেরত আসতে একটা বড় সময় লাগে। একটা বাটা শু কোম্পানির একটা ঘটনা নিয়ে আমরা আজকে 2 বছর ধরে লেগে আছি, এখন পর্যন্ত শেষ করতে পারিনি। ফলে সেই সমস্ত জায়গাগুলো আছে, কিন্তু তারপরেও আমি মনে করি যে সংসদীয় কমিটি যদি এই কাজগুলোকে খুব দৃঢ়তার সঙ্গে আমরা কেস টু কেস হ্যান্ডেল করতে যাই, তাহলে কিছু ক্ষেত্রে হলেও একটা সম্ভাবনা আছে এগুলো ব্যাপারে এক ধরনের জবাবদিহিতা তৈরি করার। আর আমি যেটা শেষে যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে সামগ্রিকভাবে সমাজের মধ্যে একটা মূল্যবোধের অভাব। সামগ্রিকভাবে দেশটা কোন পথে চলছে, আমাদের এত সম্ভাবনা দেশ বাংলাদেশ, এত কিছু আমরা উপার্জন করছি, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমরা ছুটছি কিন্তু অর্থের পিছনে। আমার পুরো সমাজ মর্যাদা, সামাজিক সমস্ত কিছুই অর্থের উপরে যেন চলছে। ফলে একটা ছোট কর্মচারী থেকে শুরু করে বড় অফিসার, সবার মধ্যে এই তাড়নাটা অনুভূত হচ্ছে সবচেয়ে বেশি। কিন্তু এর পাশাপাশি যে মূল্যবোধটা দরকার, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যে রুখে দাঁড়ানো দরকার, সত্যের জন্য যে লড়াইটা করা দরকার, সেই জায়গাগুলো কিন্তু আমাদের অনেক কমে যাচ্ছে। এবং সেই জায়গাটাতে আমার মনে হয় যদি আমরা না ধরতে পারি, তাহলে যতই আমি ইন্সপেক্টর দিই না কেন সেটা কাজে লাগবে না। ফলে মূল্যবোধের চর্চাটা করা খুব দরকার। সৎ এবং নীতির উপরে দাঁড়ানো, কিভাবে জাতি দাঁড়াতে পারে সেটার উপরে জোর দেওয়া খুব জরুরি। রেজা ভাই, এই বিচারহীনতার প্রসঙ্গে একটু আলাপ করেছিলাম আমরা। আপনার কি মনে হয় না যে গণমাধ্যমের একটা দায়িত্ব আছে যে এটাকে ফলো করা, সবসময় একটা প্রেশার ক্রিয়েট করে রাখা, যেন বিচারটা অন্তত পায় বা ক্ষতিপূরণ গুলো যেন পায় আপনার ক্ষতিগ্রস্ত এখন family? পর্যন্ত দেখেন যেটুকু হয় গণমাধ্যম কারণেই কিছু কিছু ক্ষেত্রে আমরা জানতে পারি, কিন্তু গণমাধ্যমেরও সীমাবদ্ধতা আছে। একটা সীমাবদ্ধতা হলো গণমাধ্যম এত বেশি অবসেসড, এত পলিটিক্যাল এবং অন্যান্য ঘটনায় আমাদের গণমাধ্যমের এটা একটা বড় চরিত্র যে আমরা কিন্তু এই জাতীয় খবরের প্রতি খুব একটা আকৃষ্ট হই না। ফলো আপ রিপোর্টিং আমাদের এখানে অনেক দুর্বলতা আছে, আমরা সেভাবে ফলো আপ করি না। ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়েরও দুর্বলতা আছে এবং গণমাধ্যমের কাঠামোগত দুর্বলতা আছে। একটা রিপোর্টারকে যে সেখানে এনগেজ করা, তাকে যে সারাদিন রেখে দেওয়া বা কয়েকদিন রেখে দেওয়া, কয়েক সপ্তাহ রেখে দেওয়া, আমরা কিন্তু সেটা অ্যাফোর্ড করি না। আমরা একজনকে দিয়ে অনেক ধরনের কাজ করাতে হয় এবং গণমাধ্যমের এগুলো হলো প্রাতিষ্ঠানিক দুর্বলতা, এটা রয়ে গেছে। একটা বড় দুর্বলতার জায়গা আমরা মনে হয় টাচ করতে পারি না, সেটাও আমি আপনার নজরে আনবো। সেটা হলো আমাদের যে ফেডারেশন চেম্বার আছে, নানা ধরনের চেম্বার আছে, ট্রেড বডিজ আছে, অ্যাসোসিয়েশন আছে, তাদেরও কিন্তু তাদের সদস্যদের এই যে এথিক্যাল বিজনেসের যে দায়িত্ব, সেটা কিন্তু তাদের চার্টারে আছে। আমার জানার ইচ্ছা যে তারা করেটা কি। আমি যেটা আপনাকে বলতে পারি, বিজিএমইএ তাদের কিন্তু একটা মেকানিজম আছে, তাদের কারখানাগুলো মেম্বার যারা, তাদের কারখানাগুলো তারা নিজের ঘটনাগুলো ঘটার পর থেকে এটা করছে, ইন্সপেকশন করে তাদের স্ট্যান্ডার্ড। তারা আমরা খেয়াল করি বেশিরভাগ সময় এই সমস্ত ট্রেড বডিজ এবং চেম্বার কোনো ঘটনা ঘটলে মালিকের পক্ষে দাঁড়িয়ে যায়। তারা যেন মনে করে এটা তাদের দায়িত্ব, তাকে তারা প্রোটেকশন দিবে, কিন্তু একবারও কি তারা প্রশ্ন করে যে সে যে এতগুলো মানুষ মারা গেল তার দায়িত্ব কে নেবে? এবং এখানে যে ট্রেড বডিজ গুলোর দায়িত্ব আছে, এখানে ক্ষতিপূরণের জন্য কিন্তু বিজিএমইএরও একটা দায় থাকে যে তার মেম্বার যদি হয় তাকে বাধ্য করা। ক্ষতিপূরণ সেই জায়গাটা আমি একটু প্লিজ। এই ক্ষতিপূরণ আইনের ক্ষেত্রে আমি বলবো যে বিজিএমই 1 লক্ষ টাকা দিল, মাননীয় প্রধানমন্ত্রী এই টাকা দিল, এটা কিন্তু ক্ষতিপূরণ না, কিন্তু ওই যে আমাদের এটা ক্ষতিপূরণের মধ্যেই অনুদান পড়তে হতে পারে। ওই লস অফ আর্নিং এর জন্য যে জাতীয় মানদণ্ডটা তৈরি করা দরকার, এইটার উপরে যদি আমরা জোর দিই, বাংলাদেশে নাই। সুতরাং এই কাজটার উপরে আমাদের জোর দেওয়াটাই জরুরি। পাকিস্তানে পর্যন্ত এটি আছে, বাংলাদেশ করতে পারছে না, লস অফ আর্নিং লটা করতে পারছি না আমরা।
এবং এর কোথায় দুর্বলতা, কেন সরকার করবে না, এটা আমার, উনি তো কমিটিতে আছেন, উনি বলতে পারবে যে কোথায় দুর্বলতা। তবে সেটা কি আপনি মনে করেন যে মালিকের উপর একটা ভীষণ রকম ভীষণ রকমের প্রেশার তৈরি হবে কিন্তু, কারণ একটা 21 হ্যাঁ, বছরের এটার ছেলে জন্য যদি মারা যায় একটা তাকে ঝুঁকি দেয়। 50 ইয়ার্স ধরা হবে তার ওয়ার্কিং লাইফ, ওই 39 বছরের খবর, মানে 29 বছরের বেতন দিতে হবে তাকে। এটা 1 লক্ষ 2 লক্ষ টাকা নয়। কিন্তু আমাদের এরকম অনেক কারখানা আছে যারা এটা কিন্তু নিতে পারবে, বিয়ার করতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে আছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কেন থাকে, আমার যে গ্রুপ ইন্স্যুরেন্স করার কথা ওই যে সেই 100 জনের ইন্স্যুরেন্স বেশি আমি হলে। করতে পারি। আর এমন কিছু কারখানা আমরা আছে জানি যে তারা দিতে পারবে না, ধরলাম তারা দিতে পারবে না, সেটার জন্য আরেকটা ব্যবস্থা নিতে হবে, সরকারি একটা তহবিল থাকতে হবে, এমনকি অন্যদের ইন্স্যুরেন্স কোম্পানি থাকতে হবে যারা এই ধরনের কারখানাগুলো তাদেরকে অবশ্যই। সাহায্য করতে পারে। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।